দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, জুলাই সনদ নিয়ে রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আর এই বিতর্ক এবং উত্তেজনা উস্কে দিয়েছে খোদ ঐক্যমত্য কমিশন। বিএনপি বলছে ঐক্যমত্য কমিশন কিছু সুপারিশ জমা দিয়ে অনৈক্যের সৃষ্টির চেষ্টা করেছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারে অনড় থাকলেও জামাত নভেম্বরে গণভোট চায়, আর এনসিপি সময় বেঁধে না দিলেও তারা একই দিনে গণভোটের বিরোধী। সব মিলিয়ে জুলাই সনদ নিয়ে এক ধরনের পাল্টাপাল্টি চলছে। আমাদের আজকের আলোচনার পুরোটা সময় জুড়েই আমরা আলোচনা করব এইসব বিষয় নিয়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আমি প্রথমে পরিচয় করে দিই, আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং সাথে আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আপনার দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি হান্নান মাসুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন না, 17ই অক্টোবর যেটা ছিল, সব দল করল, কয়েকটি দল বাদে ছোটোখাটো বেজর দল হিসেবে আপনারা মানে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের দল যেটাকে আমরা বলি, সেই দল স্বাক্ষর করলো না এবং তাদের কিছু আপত্তি ছিল। এবং ঐক্যমত্য কমিশন গতকাল প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দিয়েছে, এরপরে দেখলাম যে আপনারা মোটামুটি এই সুপারিশকে স্বাগত জানিয়েছেন, ইতিবাচক বলছেন। তার মানে কি, আমরা অনেকেই বলছে যে এই যে আপনারা যে এক ধরনের ধরে ছিলেন যে আমাদের সমস্যাগুলোকে তারা যদি অ্যাড্রেস না করে তাহলে আমরা সই করব না, এই সুপারিশ কি আপনাদেরকে সই করানোর জন্য কমিশনে করলো কিনা, এরকম একটা আলোচনা চলছে। তো এখন কি আপনারা সই করবেন কিনা? যে কোশ্চেন করছেন এটা কমিশনই ভালোভাবে বলতে পারবে যে হচ্ছে সে কেন এই সুপারিশগুলো করছে। তবে যৌক্তিক সুপারিশগুলাই করছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থান মূলত হচ্ছে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেই আপনার জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে যে হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থা, যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সেই প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে, সে রাষ্ট্রীয় পৌঁছে যাওয়া ব্যবস্থার বিরুদ্ধে মূলত এটা ছিল জনতার, কৃষকের, শ্রমিকের, ছাত্রদের একটা অভ্যুত্থান, বিদ্রোহ। এটাকে শুধুমাত্র অভ্যুত্থান বললে হবে না। তারা বিদ্রোহ করেছিল যে হচ্ছে এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, সমাজ ব্যবস্থা চলতে পারে না, প্রশাসনিক ব্যবস্থা চলতে পারে না। আর যারাই এই প্রশাসনিক ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছিল, শেখ হাসিনার সেই রেজিম, ফ্যাসিস্ট রেজিম, তাদেরকে সহযোগিতা করেছিল পুলিশ, বিজিবি, র্যাব, কোনো কোনো ক্ষেত্রে আর্মিও সহযোগিতা করেছিল। তাদের বিরুদ্ধে খালি হাতে ছাত্র জনতা সকলে মিলে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটেছিল ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে। শেখ হাসিনা সহ শেখ হাসিনার যেই সঙ্গীরা ছিল তাদের অধিকাংশ পালাতে বাধ্য হয়েছিল দেশ ছেড়ে। তো তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল যে একটা 54 বছরের রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো মৌলিক ভিত্তি দাঁড়ায় নেই, যে রাষ্ট্রে প্রতি 5 বছর পর পর একটা সংঘাত সৃষ্টি হয় নির্বাচন নিয়ে, যেই রাষ্ট্রে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে, ইনস্টিটিউটগুলোকে, সাংবিধানিক ইনস্টিটিউটগুলোকে ব্যবহার করা হয় ভিন্ন মতের মানুষকে দমনের জন্যে, নির্যাতনের জন্যে, যে রাষ্ট্রের বাহিনী ব্যবহৃত হয় সরকার যে থাকে তার বিরোধী দলকে কিভাবে শায়েস্তা করা যায় তার জন্যে, সেই রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই গতানুগতিক ব্যবস্থা, সেটা রাজনৈতিক ব্যবস্থাও বলেন, সেটার পরিবর্তনের জন্যই কিন্তু হচ্ছে এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা কি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল, কি পরিবর্তন চেয়েছিল, সেটা তারা সেই আগস্টের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত প্রতিটা দিন রাস্তায় লিখেছে, দেয়ালে লিখেছে, ফুটপাতে লিখে রেখেছে যে হচ্ছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। কিন্তু তারপরে দেখা গিয়েছে যখন জুলাই অভ্যুত্থানের পরে যখন ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলো, তখন তাদের বিরুদ্ধে আন্দোলন করা বিভিন্ন রাজনৈতিক দল, যারা 54 বছর ধরে, 45 বছর ধরে, 46 বছর ধরে এই রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই যারা রাজনীতি করেছে, ক্ষমতায় গিয়েছে কিংবা বিরোধী দলে ছিল, যারা জোটবদ্ধ হয়েও ক্ষমতায় গিয়েছে অনেকে, তারা প্রত্যেকে এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্যে উঠে পড়ে লেগেছিল। কিন্তু জনমত যখন হচ্ছে দেখা গিয়েছে জনমত তাদের এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, তখন তারা কুসুম কুসুম কিছু পরিবর্তনের কথা বলেছে। কিন্তু রাষ্ট্রের মৌলিক যে পরিবর্তনগুলো প্রয়োজন, রাষ্ট্রের মেইন সংকটগুলো যেই জায়গায় তৈরি হয়েছে, সেই সংকটগুলোর পরিবর্তনের ব্যাপারে তাদের
তাদের অনীহা দেখা গিয়েছে এই গতানুগতিক রাজনৈতিক দলগুলো। কিন্তু আমরা তো একটা জিনিস দেখছি যে আপনি যেটা বললেন সেটা বাংলাদেশের সেই 91 পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংকট, সেই সংকটটি মূলত হচ্ছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক কারণে ব্যবহারের যে সংকট। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে এই পুরনো ব্যবস্থা চালু রাখার জন্য এই রাজনৈতিক দলগুলো চেষ্টা করলে সব উত্তরই চলে আসবে। আমি আপনাকে একটু অ্যাড করি, সেটা হলো যে আমরা জানি যে বিএনপির 31 দফা কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনার সময় থেকেই তারা এই 31 দফা দিয়ে এটা ক্যাম্পিং করছে। সো কিছু তো আমি যে কথাগুলো বলতেছি এটার মধ্যে সব উত্তর চলে আসবে আপনার। আমরা দেখেছি এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সবসময় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে, সাংবিধানিক ইনস্টিটিউটগুলোকে ব্যবহার করা হয়েছে ভিন্নমত দমনের জন্য। সেই জায়গায় যেমন ধরেন রাষ্ট্রীয় সংকট তৈরির ক্ষেত্রে যেই ইনস্টিটিউটগুলো ভূমিকা রেখেছিল, দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনার হচ্ছে বিচার ব্যবস্থা, এমনকি হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থাটি, নির্বাচন কমিশন এবং স্পেশালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো এই মেইন বিষয়গুলোতে প্রধান রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারে নাই। শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে একটা ঐক্যমত্যে আসলেও বাকি সবগুলা বিষয়ে বড় যে রাজনৈতিক দলটি ক্ষমতায় যাওয়ার সবচাইতে বেশি স্বপ্ন থেকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মনে করে তাদের ক্ষমতায় যাওয়া প্রায় নিশ্চিত, তাদেরকে দেখা গিয়েছে এই সকল বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতে, যার ফলে তারা এটার বাস্তবায়নের দুর্নীতি দমন কমিশনের বিষয়টি বাদে পিএসসি ইস্যুতে, দুদক ইস্যুতে, তথ্য কমিশন ইস্যুতে, এমন জুডিশিয়ারি ইস্যুতেও একটা ভিন্ন মত তারা রেখেছেন। এখানে আপনার ঐক্যমত কমিশন সহ অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবনা ছিল তার বাইরে গিয়ে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা নিয়েও একটা ভিন্ন মত রেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের একটা পূর্ণাঙ্গ সরকার ব্যবস্থা কীভাবে গঠিত হবে সেটা নিয়ে যে প্রপোজাল ছিল, সেই প্রপোজালের সাথে আংশিক ঐক্যমত পোষণ করলেও পরিপূর্ণ ঐক্যমত পোষণ করেনি, যার ফলে আমাদের কাছে মনে হয়েছে এগুলা জিয়ে রাখার কারণে ভবিষ্যতে আরও সংকট তৈরি হবে। এবং জুলাইয়ের শক্তি হিসাবে জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিগুলো যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে সেই সংগঠন এনসিপি, তারা এই ধরনের প্রহসনমূলক সনদ সাইনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। তারা এর বিরোধিতা করেছে। তারা এটা বাস্তবায়ন হবে কিনা এবং যে সুপারিশগুলো ঐক্যমত কমিশন করেছে সেগুলো কি বাস্তবায়ন হবে কিনা, নাকি বিএনপি কিংবা জামাত কিংবা অন্য রাজনৈতিক দলগুলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে না, তারা জুলাইকে ধারণ না করে, তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা ধারণ না করে, তাদের যে প্রপোজাল সেটাকে ধারণ না করে, এমনকি অধিকাংশ রাজনৈতিক দলের যে প্রপোজাল সেটাকে ধারণ না করে তারা কোনো একটি রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার করে কিনা সেটা নিয়ে আমাদের মধ্যে ভয় ছিল। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার একটি রাজনৈতিক দলের কাছে নতি স্বীকার করেছে। আমরা সেই জায়গা থেকে আমরা বলেছি ইতিহাসের সাক্ষী হয়ে গিয়ে আমরা ইতিহাসের কাছে দায়ভার দিতে চাচ্ছি, ইতিহাস ঠিক করবে কে সঠিক পথে ছিল। আমরা আমাদের দায়িত্ব নিয়েছি। আমরা জুলাই যারা সামনের সারিতে লিড দিয়েছি সেই সংগঠন এনসিপি বলেছে যে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া, বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া আমরা সাইন করব না। এখন কি সেই নিশ্চয়তা পেয়েছে? সেই জায়গায় দেখা গিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল, মানে যারা এতদিন গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতি করে এসেছে, তারা সকলে হাসি মুখে সাইন করেছে। একদিকে তাদের সেই সকল রাজনৈতিক এই জায়গায় বাংলাদেশের দুইটি রাজনৈতিক ধারা তৈরি হয়ে গিয়েছে। এক হচ্ছে গতানুগতিক রাজনৈতিক ধারাটিকে রাখার যে ধারাটি, যে রাজনৈতিক দলগুলো তাদের ধারা, আরেক দিকে হচ্ছে এনসিপি যারা নতুন পরিবর্তনের রাজনীতির কথা বলে তাদের ধারা। দুইটা সম্পূর্ণ আলাদাভাবে দেখাইছে। এখন তারা যে প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, যদিও সেখানে আমাদের কিছু দাবির পরিপূর্ণ দাবির ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। এবং আমরা যতক্ষণ পর্যন্ত না জুলাই আদেশ, যে সরকার যে আদেশ দিবে যেটা এটার উপর ভিত্তি করে গণভোট হবে, সেই আদেশের কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। আচ্ছা, তবে যে সুপারিশগুলো করেছে এগুলাকে আমরা সাধুবাদ জানাই এবং ইতিবাচক হিসেবে দেখছি। শহীদুল ইসলাম বাবুল, এবার আমি আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে আপনার দল অনেকখানি নাখোশ এবং তারা বলছে যে যেগুলো টেবিলে ছিল না সেগুলো সনদের মধ্যে সুপারিশে চলে আসছে। তো এই যে এই ধরনের, মানে সালাউদ্দিন সাহেব নিজেই বলছেন যে রেফারি যখন গোল দেয় তখন তো আর কিছু বলার থাকে না, তো এরকম কেন হলো? শোনেন, সরকারের সাথে এনসিপির সাথে বা জামাতের সাথে পূর্বেরই একটা নেক্সাস,
বাকি যেটা হয়েছে এটা ড্রামা বা মেলো ড্রামা বাইরে, এবং বারবার বলা হয়েছে যে বিএনপি এই ঐক্যমত্য কমিশন সালাউদ্দিন কমিশন হয়ে গেছে। ফলাফলটা তো আপনি দেখলেন কি হলো, যেগুলো কোনো আলোচনা হলে সারা রাত রামায়ণ পড়লেন আপনি, সকালে সীতাকার বাবা, আপনি যা চিন্তা করেছে তাই আপনার মতো করে আপনি করে দিলেন, যেটা কোনো আলোচনা হয় না, যেটা কোনো এজেন্ডাই ছিল না। তারপরে আপনার এই যে যে দলের যে প্রতীক জোটবদ্ধ হয়ে বিগত দিনে মানুষ একসাথে করছে, এটা কারা দাবি করেছে? শুধু জামাত বিরোধিতা করেছে। সেটা বাস্তবায়ন, এই জায়গাটা আপনি ওপেন রাখবেন কেন রাখবেন? এই যে হান্নান মাসুদের মতো লোকেরা, মাহমুদুর রহমান মান্নার মতো লোকেরা যারা জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে, সংসদে ভূমিকা রাখতে পারে, দেশের পক্ষে ভূমিকা, দল ছোট হতে পারে, তাদেরকেও তো সংসদে আসবার একটা সুযোগ তৈরি হয় যদি একটা বড় মার্কা নিয়ে, ভালো ব্র্যান্ডেড মার্কা নিয়ে নির্বাচন করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। সেই স্বাধীনতার জায়গাটাও আপনি ক্ষুণ্ণ করে ফেলেছেন, সংকুচিত করে ফেলেছেন জামাতের আবেদনের প্রেক্ষিতে। এনসিপি আবেদন করেছে কিনা আমি জানি না। এখন একটাই হয়েছে, মানে টার্গেট নির্বাচন, ওইটাকে কেন্দ্র করে ওই যে স্কুলে যাব না এটা না দিলে, এইটা না হলে ভাত খাবো না, মানে ইলেকশনটা হয়েছে একমাত্র গোল, যে এটা না হলে নির্বাচন হবে না। কেন হবে, কিভাবে হবে? জামাতও বলছে যে গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না। আপনি গণভোট চান, এর জন্য আন্দোলন করেন, সব করেন, জাতীয় নির্বাচনকে আপনি টার্গেট করেন কেন? ওইটাই কি মূল টার্গেট? এনসিপিও আজকে বলছে, আপনি খেয়াল করেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আসিফ নাহিদ বলছে যে কিসের নির্বাচন। আর আরে পাটোয়ারি তো আরো অনেক আগে বলে দিছে যে কিসের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ডিসিশন দিয়ে দিছে। তার মানে দিন শেষে সংকটকে আর ঘনীভূত করা হচ্ছে। আমরা ওই ভূতের পায়ের মতো পিছনের দিকে হাঁটছি, কিন্তু সামনের দিকে আর যেতে পারছি না। এই যে মানুষ বলছে বিরুদ্ধবাদীরা আমাদের এই আন্দোলনের বা এই যে জুলাইয়ের যারা বিরুদ্ধবাদী, তারা বলছে কিসের নির্বাচন, আমরাও বলছি কিসের নির্বাচন, কেন হবে নির্বাচন? তার মানে আমরা কোন দিকে যাচ্ছি? আত্মঘাতী পথে, সুইসাইডাল পথে। একমাত্র বিএনপির দায় হয়েছে নির্বাচনটা করার, একমাত্র বাংলাদেশে আমরা দেখছি বিএনপি একমাত্র দায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আর কারো কোনো দায় আছে এটা আমরা মনে করছি না দৃশ্যত। না হলে আপনি নির্বাচনকে টার্গেট করে বলছেন এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন কি দোষ করলো? আপনি আপনার দাবি করেন, আপনার দাবি তো পূরণ হয়েই গেছে মোরললেস। বিএনপির দাবি পূরণ হয় নাই, বিএনপি যেটা বলে নাই সেটা জুলাই সনদে পায় নাই। আমরা যেটা আলোচনা করেছি তার বাইরে অনেক কিছু এখানে বলা হয়েছে। নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেটা আপনি উৎখাত করে দিয়েছেন। এটা কিভাবে জাতিকে বিভক্ত করা ছাড়া, বিদ্বেষ সৃষ্টি করা ছাড়া, নির্বাচনকে সংকটাপন্ন করা ছাড়া কি? বিএনপির মতো রাজনৈতিক দলকে, বিএনপি একাত্তর না, তার সাথে অনেকগুলো রাজনৈতিক দলও ছিল, বিষয়টা এরকম না যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল। অধিকাংশ রাজনৈতিক দল এখানে যারা ছিল তারা যে বিষয়গুলো একমত হয় নাই, ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট দেয় নাই, আপনি সেটাকে গ্রহণ করেছেন। এতদিন ড্রামা করেছেন যে বিএনপির কথাই নাকি ঐক্যমত্য কমিশন চলে। ফলাফলটা আপনারা দেখতে পেলেন। এটাই হলো কনস্পিরেসির মূল জায়গা, ষড়যন্ত্রের মূল। আমরা কখন কি বলি আর যে কখন কি করি, এটা ওই গোল দেখাবো এক পায়ে, মারবো আর এক পায়ে, মানে সমস্ত ষড়যন্ত্র বিএনপিকে টার্গেট করে। আবার দেখেন এটাও বলা হয়, ওই যে হান্নান মাসুদ কেবলই বললো যারা ক্ষমতায় যেতে চায় তারা এটা ওটা যাবে বলে বই চলেছে। আবার বলেন যে এনসিপিতে 160 সিট পাবে, মানে মুখের কথা আর কি বলে ওনাদের কেউ কেউ বলে। আবার জামাত বলে তারা ডাকসু জিতছে, এসে জিতছে, পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে। বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই, দুনিয়ার এমন কোনো ইতিহাস নাই, ক্ষমতায় যাওয়ার আগেই তার পতন চায়, অথচ ভোটটা আপনারা হইতে দিতে চান না। হ্যাঁ, এই যে যে বিষয়াদিগুলা, এগুলো খুবই বেদনাদায়ক ব্যাপার এবং এটা বাংলাদেশকে সংকটে ফেলার ব্যাপার। প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন, একেবারে স্পষ্ট করে বলেছিলেন, উনি তার শপথ ভঙ্গ করেছেন, মিথ্যা বলেছেন, অসত্য বলেছেন। এখন আমাকে বলতেই হবে, উনি বলেছিলেন ঐক্যমত্যটা কি, সবাই মিলে যায় বহুল। আমরা তো অনেকেই ঐক্যমত হয়েছি, একটা দুইটা বিষয় তো ঐক্যমত হয় নাই, 84টা বিষয় আমরা ঐক্যমত হয়েছি নোট অফ ডিসেন্ট ছাড়া। হ্যাঁ, এত ঐক্যমত্য বাংলাদেশে হয়েছে। এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছিলেন যে যেই বিষয়ে সব রাজনৈতিক দল এক হবে সেই বিষয় নিয়ে আমরা নির্বাচনে যাব, বাকিগুলো যার তার ইশতেহারে সে বলবে। উনি তার জায়গায় রাখলেন, উনি তার কথা রাখলেন। এটা কি শপথ ভঙ্গ না? স্পষ্ট তো মিথ্যাচার। তো এটা কার প্রভাবে উনি করেছেন, কি কারণে করেছেন, নির্বাচন বানচালের জন্য করেছেন কিনা, সেটাই তো এখন আমাদের সন্দেহ এবং এটা দেশের মানুষের সন্দেহ। এই যে যে নির্বাচন বানচাল নিয়ে আপনিও প্রশ্ন, আমারও প্রশ্ন, সকলের প্রশ্ন। নির্বাচন বানচাল আমরা করছি, রক্ষক ভক্ষক হয়ে এখানে ভূমিকা পালন করছে ছলে বলে কৌশলে, এবং দিনে দিনে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। আরো 2 মাস আগে থেকে আপনারা বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখনও সনদ স্বাক্ষর মাক্ষর কোনো কাহিনী নাই, কিন্তু বলে দিচ্ছেন। এবং এখন তো মিলে যাচ্ছে আপনাদের কথা কাজে, এবং সরকারের যে পার্ট আপনারা এতদিন আপনারা নাটক করেছেন মানুষের সাথে, এগুলো মানুষ বুঝে যাচ্ছে পরিষ্কার করে। হান্নান মাসুদ, যে আপনারা বলছেন যে জুলাই আদেশ প্রধান উপদেষ্টাকে সই করতে হবে, কিন্তু প্রধান উপদেষ্টা যেখানে রাষ্ট্রপতি বিদ্যমান আছে সেখানে প্রধান উপদেষ্টা, আমাদের সব কিছু তো সংসদ না থাকলে রাষ্ট্রপতির দ্বারাই আপনার অর্ডিন্যান্স জারি হয়, তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিভাবে করবে? মানে আপনারা এই দাবিটা কেন করছেন?
দেখেন যে হচ্ছে কয়েকটা কথা এখানে আসছে। নির্বাচন, জুলাই নির্বাচন তো সাধারণভাবে হওয়ার কথা ছিল 2028 সালে, কিন্তু এই যে 26-এ ইলেকশন হওয়া, এই ইলেকশন হওয়ার বৈধতাটা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান বৈধতা দিয়েছে যে হচ্ছে সেই 28-এ ইলেকশন না হয়ে যেন 26-এ হয় বা 25-এ হয়। এই বৈধতাটার মেইন ইস্যু হচ্ছে জুলাইয়ের এই সরকার, জুলাই পরবর্তী যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকার তো কোনো সংবিধান মেনে গঠিত হয়নি। না, তাহলে রাষ্ট্রপতির কাছে তো এই সরকার শপথ নিয়েছে, এই সরকার শপথ নিয়েছে, তখন এটাকে সরকার গঠনের জন্য শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল, সেটার জন্য হয়েছে। কিন্তু অলরেডি এটাকে সংবিধান অনুযায়ী বলো না, রাষ্ট্রের প্রয়োজনে ক্রাইসিস মোমেন্টে 106 এর ধারা ব্যবহার করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ক্রাইসিস মোমেন্টে যে কোনো কিছু সরকার এইভাবে 106 এর ধারা ব্যবহার করে নিতে পারে, 106 অনুচ্ছেদ ব্যবহার করে। তো রাষ্ট্র যখন হচ্ছে সাংবিধানিক নিয়মতন্ত্র নিয়ম কানুন যেখানে কাজ করে না, সেখানে 106 নং অনুচ্ছেদটা ব্যবহার করা হয়। সরকারকে যখন সরকার গঠন করা হয়েছে, সরকারের দায়িত্বই ছিল 3টা, যে জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করা, যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে সংস্কার, মৌলিক সংস্কার, সেগুলা নিশ্চিত করা, এটার পরে নির্বাচন দেয়া। বিচারের একটা অগ্রগতি আমরা দেখছি, শেখ হাসিনার মামলার রায়ের কাছাকাছি আসছে। পাশাপাশি জুলাই সনদেরও আমরা একটা অগ্রগতি দেখছি। জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট সহ এই ধরনের বিষয়ে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছে। যখন আমরা ধারের কাছে চলে এসেছি, নির্বাচন খুব ধারের কাছে চলে এসেছি, তখন নির্বাচন না হওয়ার সম্ভাবনা নেই। এখন যারা জুলাই সনদ বাস্তবায়ন চাইবে না, যারাই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, যারাই আওয়ামী লীগের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারাই মূলত নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এখন তার কোনো বাধা নেই। যেই পরিবর্তনগুলো এই দেশের মানুষ চেয়েছে, সেই পরিবর্তনগুলো একটা রাজনৈতিক দলের মতের বাইরে গেল, জুলাই সনদের একটা রাজনৈতিক দলের মতের বাইরে গেল, এমন তো কোনো দলই কি বলছে? আমি তো শেষ করছি। একটা রাজনৈতিক দলের মতের বাইরে গেল, মানুষের মৌলিক আকাঙ্ক্ষাগুলা বাস্তবায়ন হচ্ছে। এটাই জুলাই সনদের এই বাস্তবায়নের ক্ষেত্রে, যেহেতু আমরা গণভোটের কথা বলছি, গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হয়ে যাক, একটা বৈধতা আসুক, নিশ্চয়তা আসুক। নির্বাচন তো ফেব্রুয়ারিতে কি জানুয়ারিতে হোক, সমস্যা নেই। আমরা সেই প্রথম থেকে বলছি, সে আজ থেকে 3 মাস আগেও যখন কথা বলছি, তখন বলছি জুলাই সনদ এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার নিশ্চিত হলে যে কোনো দিন নির্বাচন হইতে পারে। কারণ আপনি সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন, কিন্তু আপনি বলবেন যে নির্বাচনের ক্ষেত্রে আমরা বাধা সৃষ্টি করছি, তাই না। যারা সংস্কারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যারা আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তারাই মূলত নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, যথাসময়ে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। কারণ নির্বাচন হতে হলে অবশ্যই বিচারের দৃশ্যমান অগ্রগতি হইতে হবে। অবশ্যই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে সংস্কারগুলোর কথা বলেছে, সেই সংস্কারগুলো সংস্কারের নিশ্চয়তা পেতে হবে। এইগুলা যদি, এই দুইটা যদি না হয়, তাহলে নির্বাচনের কোনো বৈধতাই নেই। আমি শহীদুল ইসলাম বাবুল, এবার আপনার কাছে আসি। যে গণভোটের কথা বলছে, জামাত বলছে গণভোট নভেম্বরে দিতে হবে, এবং গণভোট বলছে ইলেকশনটা বড় কথা না, গণভোটটা দিয়ে এই জুলাই সনদের বাস্তবায়নটা তারা নিশ্চিত করতে চায়। আবার এনসিপি অবশ্য বলছে যে গণভোটটা ইলেকশনের আগে হতে হবে, কিন্তু তারা দিনক্ষণ বলছে না। তো এই গণভোট নিয়ে আবার বিএনপি বলছে একই দিনে গণভোট হয়। এই যে গণভোট নিয়ে তো নানা রকম ঝুঁকি আছে। না, ঝুঁকি সবকিছু নিয়েই আছে। আলটিমেটলি ঝুঁকি তৈরি করছে ঐক্যমত্য কমিশন। ঐক্যের জন্য যেটা কমিশন তৈরি করা হয়েছে, তারা একটা বিভাজন, অনৈক্যকে উস্কে দিল এবং এটা আমি মনে করছি এটা একটা কনস্পিরেসি, সুদীর্ঘ মেয়াদী এবং প্লান্টেড একটা ইস্যু। আপনি যে বিষয়ে আলোচনাই হলো না ঐক্যমত্য কমিশনে, সেই বিষয়ে আপনি এখানে ইম্পোজ করে দিলেন। কে আপনাকে এই এখতিয়ার দিয়েছে? তাহলে আপনি কেন আলোচনা করলেন? দিনের পর দিন 9 মাস এগুলো নাটক করলেন কেন? হোয়াই? আপনি কেন করলেন? আমি যেই বিষয় বলি না, সেটা আপনি আমার উপর চাপাই দিলেন, অথচ আপনি বলেছিলেন যে না, আপনি এটা করবেন না, আপনি যেটা ঐক্যমত হবে সেটাই করবেন। আমি ঠিক বোধগম্য নয়। তারপরে সংস্কার বাধাগ্রস্ত কারা করতে চাইছে? আরে ভাই, সংস্কারের কথা আমি আগে বলছি। আপনি যেভাবে বলবেন আমি তো সব সেভাবে বলবো না। কেন বলবো? তাহলে তার আপনি আর আমি একসাথেই দল করতাম, একই দল করতাম। এই শুধু আমার কেন, অনেকেরই আছে এই আপত্তি। অনেক রাজনৈতিক দলের অনেক রকমের আপত্তি আছে, তাদেরও আছে কোনোটায়।
তাহলে তারটা কি আপনি আমার উপর চাপাই দিবেন, না আমারটা আপনি তারপর চাপাই দিবেন? যেখানে কেয়ারটেকার বলেন, আপার হাউস বলেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলেন, 2 টার্ম বলেন, সবগুলো ইস্যু, মৌলিক ইস্যুতে আমরা একমত হয়ে গেছি। যেইগুলো উটকো ইস্যু, সেই উটকো ইস্যুর মধ্যে আপনি বিভাজন তৈরি করে দিলেন সুস্পষ্টভাবে। সেই জন্য এটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। অবশ্যই আপনি কি কারণে এটা করেছেন, অবশ্যই আপনি নির্বাচন বাধাগ্রস্ত, এই যে বললো যে এটা যদি না হয় তাহলে নির্বাচন হবে না, এই জুলাই সনদ বা গণভোট। আচ্ছা, গণভোট আগের দিন আর পরের দিন, 1 মাস আগে, 2 মাস আগে আর 2 মাস পরে করে কি লাভ হবে? আপনি ধরুন 2 মাস আগে যদি করেন, এই জাতির 1400 কোটি টাকা বেশি খরচ হবে মাত্র। এই তো এর আফটার ইফেক্টটা, এর ফলাফলটা তো আপনি পরবর্তী নেক্সট পার্লামেন্টেই আপনি এর আইনি বৈধতা হবে। তাহলে আপনার ওই দিন হলে কি অবস্থা? এবং এনসিপি কিন্তু বারবার বলেছিল, আমি অনেকের সাথে এনসিপি টকশো করেছি, গণভোট যখন বিএনপি গণভোট চায় নাই, পরে তো বিএনপি রাজি হয়েছে বৃহত্তর স্বার্থে, যেহেতু অন্যরা বলছে ঠিক আছে হবে গণভোট, ওই দিন হবে। এবং আমার কাছে আমার স্পষ্ট মনে আছে সারার তুষার বহুবার বলেছে যে প্রয়োজনে যেদিন ভোট হবে ওই দিনই গণভোট হোক, জাতীয় নির্বাচন। এখন তারা বলতেছে আগে বা পরে এটা নিয়ে তারা একটা দোদুল্যমান অবস্থায় আছে, ওই দিন হইলেও অসুবিধা নেই, এই দিন হইলেও অসুবিধা নেই। কিন্তু এখানে যে একটা বিভাজন তৈরি হয়ে রয়েছে বিভেদরা, সেখানে তারা সুস্পষ্ট কোনো মত দিচ্ছে না। এটা হলো দুর্ভাগ্যজনক। আচ্ছা, বিচার কে না চায়? আপনি যদি আওয়ামী লীগ, মানে কি বলবো, আওয়ামী লীগের বিচার বিএনপি চায় না, বা বিএনপি বাধাগ্রস্ত করতে চায়, বিএনপি সংস্কার চায় না, বিএনপি বাধাগ্রস্ত চায়, এই কথা যদি আপনি বলেন, খুবই নিষ্ঠুর, অবিচার এবং অসত্য কথা বলা হবে। সংস্কার আপনি না, সংস্কার সবাই চায়, সংস্কার সবসময়ই হবে। বিএনপি সংস্কার করেছিল বাংলাদেশের প্রথম, বহুদলীয় গণতন্ত্র করছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি করছে, আরও করতে পারতো, করা উচিত ছিল। বাট বিগত 15 বছরে হাসিনা আমাদেরকে অনেক পেছনে, আমরা যেই ধারায় চলছিলাম সেই ধারায় চললে অবস্থা এত ডেটোরেট করতো না, এত খারাপ অবস্থা হতো না, প্রতিষ্ঠানগুলো এইভাবে ডিস্ট্রয় হয়ে যাইতো না। হ্যাঁ, আরও যেগুলো সংস্কারের কথা বলেছেন, কেউ পিআরের কথা বলেছেন, এটা বলেছেন, ওটা বলেছেন, আমরা সেগুলোও হতে পারে, হবে না কেন? সেগুলো এটা তো এক্সপেরিমেন্টের সময় না এখন, আমার নির্বাচনের সময় নাই। নির্বাচন আপনারা 16 মাসে নিয়ে গেলেন, 18 মাসে নিয়ে গেলেন। হ্যাঁ, কয়দিন, এই যে এখনো হান্নান মাসুদ বললো, এটা তো হওয়ার কথা ছিল 28 সাল, মানে এই যে এখন হচ্ছে, এটা খুব মানে লাভবান হয়ে যাচ্ছে আমরা এই হতে, বা জাতি মানে না লাভবান হয়ে যাচ্ছে এখন হতে। এটা 28 সালে হইলেই ভালো হইতো আর বিষয়টা এরকম। এর আগে এরা বলছে কিসের নির্বাচন বুঝি না, এটা অনাদিকাল, ইউনূস সাহেবের মেয়াদ, ওনার মতো মানুষ তো আমরা পাবো না। আবার কয়দিন আগে গালাগালি করে, কখন যে কি বলে, বল যখন ওই আব্দুল জব্বারের পায়ে তখন দুই গোলকিপার সাবধান, এখন বল যখন আমার ভাইদের পায়ে, কার দিকে দেখে গোল দিবে তারা, এটা তারা নিজেরাও জানে না, কেউই জানে না। হ্যাঁ, তো যাই হোক, রাজনীতি একার দায় না বিএনপির, বাংলাদেশে নির্বাচন করাও একার দায় না। হ্যাঁ, নির্বাচন না হলে কি হবে আপনিও জানেন, আমিও জানি, আপনারা জানেন কিনা আমরা জানি না। হ্যাঁ, এই দেশে আমরা 17 বছর লড়াই করছি, গণঅভ্যুত্থানে স্টেক হোল্ডার আপনারা অবশ্যই, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরাও আপনাদের সাথে ছিলাম, আপনারা একারা করেন নাই, সেই দায়টুকুও আছে সবারই। আমাদের গণঅভ্যুত্থান অবশ্যই আপনাদের মাথার উপর রাখি, তাজ বানায় রাখবো। হ্যাঁ, কিন্তু আপনারা নির্বাচন হইতে পারবে না, ফেব্রুয়ারি মাসে হবে না, এই ঘোষণা তো আপনারা আগেই দিয়ে দিচ্ছেন, আমরা তো জানি, এবং তার প্রতিফলন আমরা দেখছি আলটিমেটলি এই যেখানে হচ্ছে। এবং এতে করে আপনাদের কি ক্ষতি হচ্ছে জানি না, বাংলাদেশের ভয়ানক ক্ষতি হয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতি রাষ্ট্র হিসেবে মারাত্মক সংকটের মধ্যে পড়বেন যদি আপনারা এই নির্বাচনটা না করেন, না করতে দেন। এবং প্রফেসর ইউনূস সাহেব ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। সে যে এই চক্র, এই যে নেক্সাস তৈরি করছেন, আমরা তো বুঝতে পারি, প্রথমেও ছিল, মাঝখানে উনি খুব কৌশল অবলম্বন করেছিলেন, না আমার সাথে এনসিপির বা জামাতের কোনো খাতির টাতির সম্পর্ক নাই। চূড়ান্ত বিচারে আমরা তাই দেখলাম যে এটা নেক্সাস। হান্নান মাসুদ, আপনি জানেন যে ফ্যাসিস্ট হাসিনার একটা ইন্টারভিউ 3টা গণমাধ্যমে বিদেশি ছাপা হয়েছে, রয়টার্সে, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং প্রিন্টার্স, 3টা পত্রিকায় ছাপা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস জানবেন যে এই 5 আগস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম নির্যাতন হচ্ছে, এই বলে তারা হেগের আদালতে একটা মামলাও করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, তার একটা ল ফার্ম। এবং শেখ হাসিনা সেই ইন্টারভিউতে বলেছে যে সে অনুশোচনা তার নেই, এবং সে বলছে যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ ভোটার নির্বাচন বয়কট করবে। তো এদিকে আবার আপনার দল জামাতি, আবার জামাত ইসলামে ইলেকশনের ব্যাপারে বলছে ইলেকশন খুব বেশি গুরুত্বপূর্ণ না, জুলাই সনদকে আগে আমাদের করতে হবে। তা সব মিলে কি আপনার কাছে মনে হয় যে ফেব্রুয়ারির দিকে নির্বাচনটা আমাদের ঝুঁকির মধ্যে চলে গেল, কিংবা আমরাই ঝুঁকিতে ফেললাম? একটু কয়েকটা কথা বলতে হয়। বাবু ভাই কিন্তু অনেক সুন্দর কথা বলেন, অনেক বাগ্মিতা রয়েছেন, আমি খুব শ্রদ্ধাভাজন ভাই। তো ভাই যেই কথাগুলো বলছেন, বল আমার পায়ে থাকলে খুশি, অন্যজনের পায়ে গেলে অখুশি,
ভাইয়ের কথাই সেটা স্পষ্ট আসলে হচ্ছে এতদিন দেখতেছি না, লাস্ট না, 1-1.5 মাস উনি বলছেন যে জব্বারের পায়ে বল থাকলে দুই দলের গোলকিপার সাবধান, মানে হুঁশিয়ার, কোন দল গোলে যে গোল দিবে এটা কেউ কইতে পারবে না। কেউ করতে পারবে না। তো এখন এতদিন দেখতাম যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বিএনপি খুব খুশি, এখন গতকাল থেকে একটু অখুশি হওয়া শুরু করছে। জানেন এই অখুশি আবার কতদিন থাকবে, এর আগেও একটু অখুশি ছিল, আবার লন্ডন গিয়ে বৈঠক টৈঠক করে আসার পরে আবার খুশি হয়ে গেছে। আসলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে, আপনাকেই আমি বলি, বাংলাদেশে আজকে আমরা এখানে বসে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে, এই যে হচ্ছে মৌলিক অধিকার নিয়ে, দুর্নীতি দমন ব্যবস্থা নিয়ে, বা হচ্ছে আমাদের এত কিছু নিয়ে এখনো আলোচনা করতে হচ্ছে কেন? ৭১ যেদিন আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, যেদিন আমরা নতুন সীমানা পেয়েছি, সেই দিনও তো এগুলো সব সমাধান হয়ে যাওয়ার কথা ছিল মোটামুটি। ধরুন তখন হয় নাই, ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো এগুলো সমাধান হওয়ার কথা ছিল। আসলে কি হয়েছে, প্রত্যেকবারই এই যে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো ছিল, এই রাজনৈতিক দলগুলো প্রত্যেকবারই এই সংস্কার প্রক্রিয়াকে বিভিন্ন অজুহাতে বাধাগ্রস্ত করেছে, বিভিন্ন অজুহাতে। আওয়ামী লীগ সেই আইয়ুবীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখছে, শেখ মুজিব তো পরবর্তীতে আইয়ুবের চাইতেও বড় আইয়ুব হইতে চাইছে। এরপরে এসে ৯০-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারায় চলে যাবে। ৯৬-তে এসে এত মারামারি কোপাকুপি কেন? ৯৪-তে গিয়ে কেন হচ্ছে ২-৩টা উপনির্বাচন নিয়ে এত বেশি সংকট তৈরি হলো রাষ্ট্রে? সেটারও একটা সমাধান হলো। ২০০৬-এ এসে আবার কেন এই সংকট তৈরি হলো ২ বছর ধরে? বাংলাদেশের সব সময় একটা অংশ, দেশি বিদেশি একটা অংশ চাই আমরা এই সংকটগুলো যত বেশি টিকিয়ে রাখতে পারি, তত বেশি এই দেশের উপর আমরা আমাদের কর্তৃত্ব করতে পারবো। ঠিক একই ঘটনা ২৪-এর পরও হচ্ছে। ২৪-এও এসে এখন যে পরিবর্তনগুলো হলে এই সংকটগুলো মোটামুটি মিনিমাইজ হবে, আমরা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। যে ইস্যুগুলো দিয়ে, যে প্রতিষ্ঠানগুলো দিয়ে রাষ্ট্রে একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে যে সরকার ক্ষমতায় থাকে, সেই সর্বসাধারণ, সে যদি রাতকে বলে দিন, সেটা দিন হয়ে যায়, সে যদি দিনকে বলে রাত, সেটা রাত হয়ে যায়। এটা একেবারে ১ থেকে ৬ ধরেন, আমি শেখ হাসিনার আমল বাদ দিলাম, ৯১ থেকে ৯৬ ধরেন মাগুরা নির্বাচন, উপনির্বাচন সুষ্ঠু হয় নাই, এই কথা কি ৯৬ পর্যন্ত মেনে নিছে বিএনপি? ৮-এর আগ পর্যন্ত কি হচ্ছে বিএনপি এই যে ৬-এ আইসা ৭-এ আইসা যে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, বিচারপতিদের মেয়াদ বাড়ানো নিয়ে, বাংলাদেশ কি দুর্নীতিগ্রস্ত থেকে বের হয়ে আসতে পারছে? সেই ৯১-এর পর থেকে ৯১ নতুন বাংলাদেশ পাইছে। শেখ হাসিনা আইসা ৯৬ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এমন ধ্বংস করে দিচ্ছে, ২০০১-এ আইসা দেশ হচ্ছে দুর্নীতিতে প্রথম। এরপর এই ধারাবাহিকতা ২০০৫ পর্যন্ত ছিল। কিন্তু আপনাদের এই যে যখন থেকে আফ্রিকান কান্ট্রিগুলা থেকে গণনা শুরু করছে, যে আফ্রিকান কান্ট্রিগুলোতে যখন থেকে এই দুর্নীতির সূচকে গণনা শুরু করছে, তারপর যে বাংলাদেশ ১৪-১৫-তে, এর মধ্যে যে আজকে ২০ বছর ৩০ বছর ধরে কে আমাদেরকে সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছে? কে আমাদের ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতি দিয়েছে? প্রত্যেকে হল দখলের রাজনীতি করেছে ৯০-এর পর থেকে। আমরা যদি এই কথাগুলো বলি, আমাদেরকে তো এই রাজনৈতিক ধারা আপনারা দিয়ে আসছেন। আমরা স্বাধীনতা ৩০ বছর ৪০ বছর পর জন্ম নিয়েছি, আমাদেরকে আবার নিজেদের জীবন দিতে হয়েছে। আমাদের পূর্বপুরুষরাও জীবন দিছে, ৭১-এ দিছে, ৯০-তে দিছে, ২৪-এ এসে আমাদেরকে দিতে হয়েছে, আবার ২০ বছর পর আবার দিবে। এই সংকট নিয়ে আমরা এই সংকটগুলা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? কারণ বেগম জিয়াকে দুর্নীতি দুদককে ব্যবহার করে কয়েক বছর জেল খাটালো, মানে বিনা দোষে উনি জেলে খাটলো। আবার হচ্ছে বিএনপির সময় আওয়ামী লীগের অনেককে জেল খাটানো হয়েছে। আবার এখন যে ক্ষমতা আসবে, সেও আবার হচ্ছে বিরোধী দলের যে যার কণ্ঠ তার জন্য হুমকি স্বরূপ হয়ে উঠবে, সে তাকে জেল খাটাবে দুদক ব্যবহার করে। এটার একটা কোনো পরিবর্তন নেই। ন্যায়ফেল নিয়োগ হয় নাই। ৭০-এ ৭১-এর সংবিধানের কথা ছিল যে আচ্ছা ন্যায়ফেল নিয়োগ করা হবে সংবিধান, কিন্তু ৫৪ বছর চলে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, কয়েক মেয়াদে কেউই ন্যায়ফেল নিয়োগ করে নাই। প্রত্যেকেই মানে হচ্ছে যে বিরোধী দলে চলে যায়। ওই যে আমি ২০১৩ সালে যখন পত্রিকা পড়তাম, বিভিন্ন জায়গায় দেখতাম শুধুমাত্র মানে প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেত্রী, এই নামটা এইভাবে থাকলে কথা সব ঠিক, কিন্তু নাম যদি হচ্ছে শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া আলাদা করে লাগাই দেওয়া হয়, তাহলে দেখা যায় হচ্ছে ব্যক্তিভিন্ন। মানে বিরোধী দলে থাকলে সবার কথা মিল, প্রধানমন্ত্রী হয়ে গেলে আবার তাদের কথারও মিল রয়েছে। এই যে এই ধরনের রাষ্ট্রীয় সংকট ৫৪ বছর ধরে তৈরি করা হয়েছে, এটা পরিবর্তনের জন্য বলছি। নির্বাচন কোনো মতে বাধাগ্রস্ত হবে না। আপনি কেন বলেন যে দুদক আপনি নিজে আইন করে করবেন? আপনি দুদক যদি একটা স্বাধীন সংস্থা হিসাবে যদি হচ্ছে স্বাধীন নিয়োগ প্রক্রিয়া থাকে, সমস্যা কোথায়? মানে যে ক্ষমতায় যাবে বিএনপি, সমস্যা কোথায় আমাকে বলেন? দুদকে যদি হচ্ছে নির্বাচন কমিশন যেভাবে গঠিত হচ্ছে সেভাবে যদি হচ্ছে দুদকও গঠিত হয়, সমস্যা আছে?
কিন্তু না, আপনি আপনার হাতে রাখতে হবে দুদক। বলেন তো দুদক এমনি স্বাধীন সংস্থা, পিএসসি স্বাধীন সংস্থা, কিন্তু তার পিএসসির যে অফিস নিয়োগ হবে পিএসসিতে, সেটা আপনার হাতে থাকতে হবে, এমনি স্বাধীন সংস্থা। এইটা তো আপনি সংকটগুলো জিয়ে রাখতেছেন। পিএসসি নিয়ে, দুদক নিয়ে আবার আন্দোলন হবে, পিএসসি নিয়ে আবার আন্দোলন হবে না যদি হচ্ছে আপনি এই সংকট টিকে রাখেন। এই সংস্কারগুলো নিশ্চিত করার জন্য যে প্রপোজাল কমিশন দিয়েছে, এই প্রপোজালের সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরা মনে করি এগুলা যদি বাস্তবায়ন হয় তাহলে ভবিষ্যতে বিএনপি বিরোধী দলে গেলেও তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এবং এটা বাস্তবায়ন না হলে এই সংকট থাকবে, নির্বাচন নিয়ে সংকটও থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনো সবাই একমত হইতে পারে নাই। তো এখন মোটামুটি একমত, এবং হচ্ছে ঐক্যমত কমিশন যেগুলা প্রপোজাল দিচ্ছে এগুলাকে গণভোটে পাঠাচ্ছে। আপনারা সব গণভোট দেন, গণভোটে অংশগ্রহণ করেন, করলে মানুষ যে পক্ষে রায় দিবে, হাতে রায় দিলে তো হ্যাঁ, সবাই মিলে এটা বাস্তবায়ন করেন। বাস্তবায়ন করলে যদি এটার ক্ষতি কোন দিক, মানে এটা কেন হচ্ছে আপনার নোট অফ ডিসেন্টগুলো আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি কেন মনে করতেছেন যে এটা ক্ষতিকর, আপনার হাতেই কেন রাখতে হবে, সরকারের হাতে? না না, নোট অফ ডিসেন্ট যদি দিয়ে থাকে কোনো রাজনৈতিক দল, তার মানে তাদের কোনো যে কোনো আপত্তি আছে, তাই সেইটাকে আপনি যদি অমিট করে দেন, আমি তো সেই আপত্তির কথা বলছি, তাহলে তারা সেই রেফারেন্ডামে তারা কিভাবে হা ভোট দেবে? সেই আপত্তি যদি আপনি রাখেন তাহলে তো আমি বললাম যে ওই যে দুদককে আপনি রাজনৈতিক তাহলে ব্যবহার করবেন। আলোচনার কি দরকার ছিল? আলোচনা করে প্রপোজাল যেগুলো দিয়েছে এগুলো আলোচনা করে দুই একটি রাজনৈতিক দল যেগুলো তো একমত হয় না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের এটা রেখে দিয়েছে যে হচ্ছে তারা এই ব্যাপারে একটা ইতিহাসের কাছে লেখা থাকবে যে হচ্ছে তারা এই ব্যাপারে একমত ছিল না। কিন্তু মানুষ যদি একমত হয়, মানুষ যদি এই ক্ষেত্রে ভোট দেয়, তাহলে এটা বাস্তবায়ন হবে। এটা তো দেশের কল্যাণ হয়েছে, একটা রাজনৈতিক দলের অকল্যাণ হতে পারে। যে দলটি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু দেশের মানুষের পক্ষে তো গেছে, দেশের মানুষ তো এটা গ্রহণ করবে। দেশের মানুষ যদি আপনি নোট অফ ডিসেন্ট গুলো ইয়ে করতে, তাহলে ইয়াতে একটা দেশের মানুষকে নিয়ে একটা আন্দোলন করেন, দেখেন যে হচ্ছে না এই মানুষ এই নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন। যে গণভোটের কথা বলছেন, গণভোটে আপনি হানাটা কিভাবে করবেন? দেশের মানুষকে এই সংস্কার বুঝে, সবাই কি বুঝে? অবশ্যই বুঝে, সবাই বুঝে না। দেশের মানুষ কতটা বুঝে, ক্লাস 5-6 এর বাচ্চারাও কি পরিবর্তন চাই সেটাও দেয়ালে লিখে গেছে ক্লাস 5-6 এর বাচ্চারা। আপনি এই প্রজন্মরে এতটা মূর্খ মনে করেন না। হ্যাঁ, এত কি প্রশ্ন করবেন? যে প্রপোজালগুলো কমিশন দিচ্ছে 4-5 পৃষ্ঠা লাগবে একটা প্রশ্ন লিখতে। হ্যাঁ হবে না কি না হবে, এটাতে 4-5 পৃষ্ঠায় তো যেতে হবে না। মৌলিক বিষয় প্রপোজাল তো রাষ্ট্র দেয়। যেমন আপনি ধরেন এই ঐক্যমত কমিশন, আপনার মেজর জিয়াউর রহমান যে গণভোট দিয়েছিলেন, সেখানে কি উনি এত আলোচনা করে দিয়েছিলেন? উনি তো আস্থা ভোট দিয়েছিলেন, আস্থা ভোট দিয়েছেন, এক কথা। এখন এক কথাই যাচ্ছে, এই জায়গায় এক কথার সুযোগ নাই তো। সরকার যে পরিবর্তনগুলোর কথা বলছে, এগুলা তো সরকার, সেই পরিবর্তনগুলো তো জনগণকে জানতে হবে যে কি পরিবর্তন। জনগণকে তো জানাচ্ছে না। আপনি জুলাই সনদ জানতেছে না। আপনি গ্রামে যান, কয়জন জানে? আপনার গ্রামে যে কতজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কতজন বুঝতো তখন, কিন্তু আপনি বাস্তবায়ন করেন নাই। সংবিধান কয়জন পড়ছে যে সংবিধান সরকারের জন্য তো আপনার হানা ভোট লাগেনি। সংবিধান সম্পর্কে কয়জন মানুষ জানে এই দেশের জন্য? কি সংবিধান এটা অমিট হয়ে যাবে? হ্যাঁ প্লিজ আমি একটু বলি। হ্যাঁ, মানে কি বলবো, যে এই যে হান্নান মাসুদরা যেটা বললো, হ্যাঁ, হাসিনা আর খালেদা জিয়া, বিএনপি আর আওয়ামী লীগ সব এক করে ফেললো। হাসিনাও যা করছে, বিএনপিও তাই করছে। এই চেয়ারে বসলে এই চেয়ারে খালেদা যে বহুবার ক্ষমতায় ছিল, আপনি বলতে পারবেন মাগুরার নির্বাচন অবশ্যই সেটা ব্যর্থ, সেটা কোনো জাতীয় নির্বাচন, গিলে খাওয়ার নির্বাচন না। 3টা নির্বাচন, তার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আমরাই এনেছিলাম। আবার সারা রাত জেগে হয়েছে একটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করছি যে আমাদের ভুল ছিল, সেটা আমরাই সংশোধন করেছি। আপনি হাসিনের মতো 3টা নির্বাচন গিলে খাইছে, 1400 মানুষ গুলি করেছে, আপনারা যে সব গয়রহ মিলেই ফেলেন, এটাই দুর্ভাগ্যজনক। আপনারা এই যে মানুষের কথা বলেন, কতজন মানুষ আপনাকে সাপোর্ট করে সেটা আপনি কিভাবে নির্ণয় করবেন? সব মানুষের সোল এজেন্ট আপনি হয়ে গেলেন। আপনি ডাকেন মানুষে, এই আপনি যখন ডেকেছেন লক্ষ মানুষ আপনার কথায় এক মুহূর্তে চলে আসছে, আপনি এখন ডাকেন কতজন মানুষ আপনার ডাকে আসে? এই যে খালি জনগণের কথা বলেন, জনগণ আপনার কোন সংস্কারকে আপনার সমর্থন করে আর কোন সংস্কারকে সমর্থন করে না, এটাকে আপনি আলাদা আলাদাভাবে চাটার করে যাচাই করেছেন না পল্টন ময়দানে 18 কোটি মানুষকে ডেকে যাচাই করেছেন? আপনারা কেন এই আস্থাটা রাখেন না যে আপনারা এত সুন্দর কথা বলেন, এত সংস্কার করেন, 1 জুলাইয়ের সুইচ দিয়ে আপনারা বাংলাদেশে দুধ আর মধুর নহর দিয়ে ভাসাই দিবেন, হ্যাঁ, এই কথা বলে আপনারা ভোটে চাইতে যান না কেন? তারপরে আপনারা আইসে আপনার মনের মতো সব সংস্কার কেন করেন না? বাংলাদেশকে আমেরিকা, সুইজারল্যান্ড কেন বানাই দেন না? এই যে মানুষের কথা বলেন, আবার মানুষের উপর আপনাদের আস্থা নাই। আপনারা মনে করেন যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, বিএনপি এত কিছুর পরে ক্ষমতায় চলে আসবে মনে করেন, আবার মুখে বলেন 160 সিট আমরা পাবো, জামাতও তাই মনে করে। এরা মানুষের উপর আস্থা রাখে না, অথচ মানুষের কথা বলে। মানুষের কথা যদি আপনি বলেন আমি সংস্কার এইটা চাই না, এতটুক চাই না, এই কথাই আপনি মানুষকে বলেন না কেন? বিএনপি খুব খারাপ, তারা সংস্কার চায় না, তারা দেশ বিরোধী, তারা হাসিনা হইতে চায়।
এই কথা আপনি মানুষকে বলেন, আপনার কথা মানুষ গ্রহণ করে কিনা, তারপর নির্বাচনে আসেন, সেই কথা আপনি বলবেন না। সব জনগণের দোহাই দিচ্ছেন, জনগণ আপনার কথা বলছে, জনগণ এটা চাচ্ছে, জনগণ ওইটা চাচ্ছে, জনগণের কল্যাণের জন্য আপনি করছেন, জনগণের আপনি মঙ্গল গ্রহে নিয়ে যাবেন, আমেরিকা বানাই দিবেন। এই কথা জনগণের কাছে অন্তত বললেন না। জনগণের কথা নিজের সেইটা যদি বলতে চান আপনি নির্বাচনে আসেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, ওপেন মানে কি বলে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে নির্বাচন হবে। আপনার কথা কয়জন গ্রহণ করে? আপনি যদি মনে গ্রহণ করতে পারে, আপনার কথা তো গ্রহণ করতেই পারে। আপনি এত ভালো ভালো কথা বলতেছেন, এত কিছু কোনো পার্থক্য রাখবেন না, বৈষম্য রাখবেন না, দুদক এটা করবেন, এইটা করবেন, বাংলাদেশে একেবারে ই করবেন, আপনারা তো মানুষ ভোট দিবে না। এতটুকু আস্থা নাই যে মানুষ ভোট দিবে? যদি দেয় তাহলে আপনি করবেন আইসা, কোনো নোটন ডিসেন্ট রাখেন না, কিচ্ছু রাখেন না। ওই আস্থার জায়গাটা আপনারা তৈরি করতে পারেন না। আশঙ্কা, ভয়, এত কিছুর পরেও মানুষ মনে হয় বিএনপিরই ভোট দিবে। এটাই তো আপনাদের শঙ্কা। যারা ক্ষমতায় আসবে, যারা বসে গেছে, যারা চিন্তা করছে এখনই ক্ষমতায় আসছে বলে, সেই জন্যই তো নির্বাচনটা বাধাগ্রস্ত করতে চান, কারণ নির্বাচনকে ভয় পান। হ্যাঁ, এখন দিনে দিনে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জন্যে বাংলাদেশের মানুষ ওই যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, নিজেরাই নিজেদের সর্বনাশ করছে। নির্বাচনটা কেন প্রয়োজন? আপনি দেশকে ভালোবাসেন, এত কথা বলছেন, অথচ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইতেছেন। এই ধরনের ছলে বলে কৌশলে সংস্কারের কথা বলে 18 মাস 14 মাস চলে যায়, আপনি এখন পর্যন্ত সংস্কারের কোনো খবর নাই, বিচারের কোনো খবর নাই। এটা আপনি 28 সাল পর্যন্ত নেবেন, না হলে আপনারা অখুশি হয়ে যাচ্ছেন। 28 সাল পর্যন্ত কেন যাচ্ছেন না, বা হাসিনার জীবিত কাল পর্যন্ত কেন যাচ্ছে না? বিএনপি কখনোই এই সরকারের প্রতি অনাস্থা দেয় নাই, ইউনূস সরকারের প্রতি কখনোই দেয় নাই, আপনারা দিয়েছেন। বিএনপি ইউনূস সাহেব কখনো নাই যে ছাত্ররা আমার বসাইছে, বিএনপি তারে বসায় নাই, আপনারাই তারে বসাইছেন। আবার তিনি পদত্যাগ করলেও আপনাদের বলেন, তার জ্বর হইলেও আপনাদের ডাকেন, আপনাদের সাথে পড়াশোনা। এখন মাঝখানে আপনারা এটা কি ড্রামা করছেন ইউনূস সাহেব আর আপনারা? এটা আপনারা জানেন আর ইউনূস সাহেব জানে, আমরা জানি না। আমরা এখন ইউনূস সাহেবের রাস্তা হারাই নেই, আগেও কখনো হারাই নেই। এমন কোনো প্রেম প্রীতি ওনার সাথে আমাকে নাই, আমরা ওনারে বসায়ও নাই, উনিও আমাদের কোনো ফেভার কখনো করে নাই। আমরা দেশের মানুষের কথা বলছি। এত আলাপ আমরা করলাম, সংস্কারের আলাপ, কি কারণ? আপনারা যদি এটাই করে দিবেন তাহলে আপনারা প্রথম করে দিতেন, নির্বাহী আদেশে আপনারা করে দেন না কেন? আপনি প্রধান উপদেষ্টা, আপনার তো কমিশনেরও তো দরকার নাই। আপনি সংস্কার করবেন দেশের জন্য যদি করেন, মানুষের জন্য যদি করেন, আপনি নির্বাহী আদেশে সব করে দেন। তাহলে আপনি এত নাটক কেন করলেন? এত খাবার দাবার কেন আয়োজন করলেন? দিনের পর দিন কেন এইগুলো আমাদেরকে দেখতে হইলো? আর এই 14 মাস 15 মাস কেন আমাদেরকে ব্যয় করতে হইলো? আপনি প্রথম 3 মাসের মধ্যে সংস্কার করে 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতেন, আপনার মতো করে দেন নাই। 14 মাস কাটাইছেন, আরো 14 মাস কাটানোর ধান্দা 28 সাল পর্যন্ত নিয়ে। এটাই তো দিন শেষে মানুষ প্রমাণিত হচ্ছে। না, উনি তো 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির সমস্ত শেষ করতে বলছেন। আরে ভাই, কারণে উনি নির্বাচন করবে। এনসিপি যদি কয় নির্বাচন হবে না, তাহলে কি বিএনপি একা নির্বাচন করবে? জামাত যদি কয় এটা গৌণ, এটা গণভোট হলো মুখ্য, কারণে আওয়ামী লীগ তো নাই দেশে, জাতীয় পার্টিও করবে না, তাই ইউনূস সাহেব কি একা নির্বাচন করবে? এগুলো কি কারণে বলে, কি কারণে করে আমরা বুঝি না। আমার কি মনে হয় জানেন, মানে হচ্ছে বাহুবাইরে হচ্ছে এই নির্বাচনটাকে গতানুগতিক সেই 1, 8, 14, 18, 24 নির্বাচনের সাথে গুলিয়ে ফেলতেছে। মানে গতানুগতিক ধারাবাহিক যে নির্বাচনী ব্যবস্থা সেটার সাথে গুলিয়ে ফেলতেছে। বাস্তবে এটা খুবই ভিন্ন। বাস্তবে এটা এতটাই ভিন্ন, 90-এর গণ-অভ্যুত্থানের চাইতেও ভিন্ন। কারণ এই দেশের মানুষ, এই অভ্যুত্থানটা যদি হচ্ছে বিএনপির নেতৃত্ব হইতো, কিংবা জামাতের নেতৃত্ব হইতো, কিংবা যদি হচ্ছে গণ অধিকার নেতৃত্ব, এটার চেষ্টা তো ছিল। 2013 সাল থেকে বিএনপি জামাত এক হয়ে সবাই মিলে চেষ্টা করছে। এসব গণমানুষ একসাথে রাস্তায় নামে নাই, গুলির বুকে দাঁড়ায়, গুলির মুখে অনেক অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। গণমানুষ রাস্তায় নেমে ওনাদেরকে সাপোর্ট দিয়ে গণ অভ্যুত্থান সফল করে হাসিনাকে সরাই দিলেন। যদি সেটা হইতো তাহলে বিএনপি জামাত যে সিদ্ধান্ত নিত সেটাই পূর্ণতা পাইতো। তারা যাই ইয়াতে গিয়ে তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের কথাই। আমি সেটা বলতেছি না, আমি সেটা বলছি, আমার কথা শেষ করতে দেন। এই গণঅভ্যুত্থানটা একেবারেই সাধারণ মানুষের হয়েছে, একেবারেই। এবং সেই ক্ষেত্রে যারা বিএনপি জামাত কিংবা কোনো রাজনীতি জীবনেও করে নাই তাদের নেতৃত্বে হয়েছে। মুগ্ধর কথা ধরেন, ইয়ের কথা ধরেন, আবু সাইদের কথা ধরেন, আপনি 1400 শহীদের তালিকা করেন, কয়জন রাজনীতি দলের নেতাকর্মী ছিল? এখন সবাই, এই যে আমার এলাকায় 2টা শহীদ হয়েছে, এই 2জন কোনোদিন কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, একটা দল। অনেক রাজনীতি ছেলে মেয়ে তো এই আন্দোলনের সাথে যোগ দিছিল, রাজনৈতিক ছেলে মেয়ে ছিল বলতে সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ সবচাইতে বেশি ছিল। এরা একটা পরিবর্তনের কথা বলে দিয়েছে। এই পরিবর্তনের দায়িত্বটা এই যে রাজনৈতিক নেতারা সবাই মিলে নিছে, হ্যাঁ আমরা সবাই মিলে এই পরিবর্তন করবো। ঐক্যমত কমিশন ওয়ান কাইন্ড অফ গণপরিষদের মতো ভূমিকা পালন করছে। যে আলোচনা আপনার সংসদে গিয়ে একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয়তো, নতুন পরিবর্তনের জন্য, সেটাই ঐক্যমত কমিশনের এখানে হয়েছে, বাস্তবেই তাই। কিন্তু আপনার ওই সংবিধান লঙ্ঘনের কথা বলে গণপরিষদ হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, এসব কথা বলছেন।
বাস্তবত সেটাই হয়েছে এখানে বসে, যে হয়তো এখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বসে সংসদের স্পিকারের প্রধান থাকতো, সেখানে আলোচনা হয়তো কি কি পরিবর্তন দরকার, অনেকগুলা বিষয়ে পরিবর্তন করছে। যে 84টা বিষয়ের কথা বলছেন, এখানের মধ্যে অনেকগুলা প্রপোজাল ঐক্যমত কমিশন দেওয়ার পরও সেটার অনেক পরিবর্তন আসছে, অনেকে পরিবর্তন পরিমার্জন হয়েছে, এমনকি অনেকগুলো বাদও দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। যেগুলা মৌলিক বিষয় সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এগুলো রাখা যায় সেগুলো রাখছে। রাখার ক্ষেত্রেও দুই একটা রাজনৈতিক দল যেই বিষয়গুলোতে একমত হয় নাই, দুই একটা রাজনৈতিক সেগুলো নোট অফ ডিসেন্ট ডাকা রাখছে, অধিকাংশ যেখানে মতামত দিছে। একটা জিনিস আমি জাস্ট অ্যাড আমি করি, আপনাকে সেটা শেষ হলো করতে দেন, এটা আমি আপনাকে আপনার প্রশ্নের সাথে আমি অ্যাড করি। আপনার এই যে গণপরিষদের মতো যখন হইতো, সেখানে একটা অংশ যদি এটা বিরোধিতা করতো, তাহলে কি এটা বন্ধ হয়ে যাইতো যে না এটা অনুমোদন দেওয়া যাবে না, এটার পক্ষে আমরা না, এটা সংবিধানে যুক্ত করবো না। এখন ঐক্যমত কমিশন একটা প্রপোজাল তৈরি করছে, আমরা এই প্রপোজালটা দিলাম এই পরিবর্তনের জন্য, সেই প্রপোজালটার ক্ষেত্রে আমার এই প্রপোজালের ক্ষেত্রে অমুক বিরোধিতা করছে, এই প্রপোজালের ক্ষেত্রে অমুক বিরোধিতা করছে। লিড তো ঐক্যমত কমিশন, ঐক্যমত কমিশন যে প্রপোজাল দিয়েছে সেই প্রপোজালই তো ইয়েতে যাবে, বিএনপির প্রপোজাল তো যাবে না, জামাতের প্রপোজাল তো যাবে না, আলাদাভাবে ঐক্যমত কমিশনের প্রপোজাল যাবে। ঐক্যমত কমিশনকে মেনেই সবাই ওখানে বসছে, গণপরিষদের মতো আলোচনা করছে, পরিবর্তন পরিমার্জন বাতিল যা ইচ্ছা তা করছে ওখানে। যেগুলা বাদ দিতে পারে নাই, বাতিল করতে পারে নাই, যেগুলো পরিবর্তন পরিমার্জন করতে পারে না, সেগুলা নোট অফ ডিসেন্ট আকারে এক একটা দলের ছিল। এটাকে এইভাবে উপস্থাপন করার কিছু নেই। বাংলাদেশের যেই এই পরিবর্তনটাকে মেনে নিয়ে আগামী রাজনীতিটা করতে হবে, কারণ 24 এই পরিবর্তনের বৈধতা যেমন ইউনূস সরকারকে দিয়েছে পরিবর্তন করার জন্য, 24 এই বৈধতাটা ঐক্যমত কমিশনকে দিয়েছে এটা করার জন্য। শুধু ঐক্যমত কমিশনকে 24 দেয় না, রাজনৈতিক দলগুলোও বৈধতা দিচ্ছে, যেদিন ওদের নেতৃত্বে গিয়ে সেখানে বসে আলোচনা করছে, আলোচনা করে তাদের সব বিষয়ে একমত হওয়া দ্বিমত হওয়া এগুলা পোষণ করছে। ধরুন সংসদে যদি বসে আপনার 10টা দল মিলে আলোচনা করে, আলোচনা করার পর যদি 10 জন 20 জন সংসদ সদস্য যদি বলে আমরা একমত না, তাহলে কি এটা বাস্তবায়ন হয় না? এখন বিএনপি ঘুঁ ধরে আছে, আমরা যেখানে একমত না সেটা আমরা বাস্তবায়ন হতে দিব না, বাস্তবায়ন করতে দিব না। জামাত যদি একই ধরনের ঘুঁ ধরে থাকে তাহলে তো নির্বাচন হবে না। আমরা বলছি সরকার দায়িত্ব নিবে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি, আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আমরা এটার সাথে নাই, আমরা ইতিহাসের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। এখন যদি বিএনপি বলে যে আমরাও সাথে নাই, তাহলে সাথে না থাকলে গণভোট বাতিল হয়ে যাবে, গণভোটে বাতিল যাবে। বিএনপি যদি এই দাবিগুলো দেয়, এটা তো গণভোটে গেলে মানুষ হ্যাঁ বলে না বলে, বিএনপি তাহলে বলুক যে মানুষ আপনারা না বলেন, আমরা এগুলা পরিবর্তন না, তাহলে বিএনপি ক্ষমতায় গেলে এটা করবে। মানুষ এখানে না বলে ঐক্যমত্য কমিশনের যেটা এজেন্ডার মধ্যে নাই সেটা আপনি এখানে ঢুকাই দিয়েছেন, আমার নোট অফ ডিসেন্ট আপনি উঠাই দিয়েছেন। তার মানে কি যে আমি উনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আমি এটা 270 দিনের মধ্যে এটা বাস্তবায়ন না হলে এটা এক ধরনের ব্ল্যাকমেইল, এবং প্রধান উপদেষ্টা যে কমিটমেন্ট করেছিলেন সেই কমিটমেন্টের স্পষ্ট উল্টা একটা অবস্থা, এটা প্রতারণা জাতির সাথে। এই যে ঐক্যমত্য কমিশন আপনি কেন করেছেন, বিভক্ত করবার জন্য, সেটাই তো মনে হচ্ছে। এই যে হান্নান মাসুদ যারা বারবার বলে যে আন্দোলন এদের নেতৃত্ব হয়েছে, আমরা কেউ অস্বীকার করি নাই। এই আন্দোলনের রাজনৈতিক শক্তি যেভাবে সম্পৃক্ত হয়েছিল, প্রথম শহীদ রাজনৈতিক দলের, দ্বিতীয় শহীদ রাজনৈতিক দলের, তৃতীয় শহীদ রাজনৈতিক দলের, তারপরে অসংখ্য রাজনৈতিক পরিবারের রাজনৈতিক দলের প্রত্যক্ষ আপনার পাশে এসে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? আহারে আমার ভাইয়েরা, আমার সন্তানেরা মাইর খাচ্ছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াই, এটা আমার নৈতিক দায়িত্ব। এটাকে আমি ভুল করেছি? এখন আপনি বলছেন যে আপনার আন্দোলন আপনার নেতৃত্ব হয়েছে আপনার নেতৃত্বে, তাই বলে কি নির্বাচন বিলম্বিত করবেন? আপনি বলেন লন্ডন বৈঠকের পরে আমরা খুশি হয়েছি, কারণ লন্ডন বৈঠকে দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত হয়েছে? নির্বাচনটা একটা তারিখ বা একটা নির্বাচনের একটা কমিটমেন্ট হয়েছে, সেটা আপনারা পারেন নাই, আমরা পারি নাই, লন্ডন বৈঠকের মধ্যে দিয়ে হয়েছে। এটা নিয়ে আপনাদের গাত্রদাহ, এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। ওই যে মূল জায়গায় নির্বাচনটা কেন হবে আগে, নির্বাচনের তারিখ কেন হইলো, এখন তো আসি তেলে জলে ভালোই আছি আর আমি এসে, হ্যাঁ এটা মানুষ বলুক বা না বুঝুক, সংস্কার হলো মানে ওই যে কারণ, কার্যকারণ বলে একটা কথা আছে না, কার্য না, ওইটা হলো কারণ। ওই কারণ দেখাইয়া নির্বাচন প্রলম্বিত যত করা যায় ততই আরামে এসে আমাদের দুধের মধুতে আমরা থাকতে পারি, এটাই হলো বিষয়। কিন্তু বাস্তবতা তোমার বধিবে যে গোকুলে বাড়ি শেষে নির্বাচন না হলে যে কি হবে, এইটা তো আর বুঝতেছেন না, সুদূর প্রসারী চিন্তাও করেন না। আপনারা কিভাবে বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, 2 মাস আগে 3 মাস আগে কিভাবে বলে দিলেন, এবং সেদিকেই তো যাচ্ছে এই যে ঐক্যমত্য কমিশন। এই কমিশন এই নির্বাচন না হওয়ার জন্য, জাতিকে বিভক্ত করার জন্য, এর সাথে জামাত এবং এনসিপি প্রত্যক্ষভাবে জড়িত, এটা একটা নেক্সাস আমরা মনে করতেছি স্পষ্ট। এবং নির্বাচন যদি না হয় দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে, বাংলাদেশে অবশ্যই তাদেরকে নিতে হবে। এখানে আমার কাছে একেবারে মূল একটা বড় ডিফারেন্স আছে। 1 মিনিটে বলবেন, আমাদের সময়। এই মূল ডিফারেন্সটা হচ্ছে বাবু ভাইদের কাছে মেইন টার্গেট নির্বাচন, আমাদের কাছে নির্বাচনটা টার্গেট, সর্বশেষ টার্গেট। কিন্তু এর আগে আমাদের কয়েকটা ধাপ আছে, নির্বাচন হওয়ার পূর্ব শর্ত আছে, যে যেই মৌলিক সংস্কার দরকার এগুলো নিশ্চয়তা দরকার,
এগুলো নিশ্চয়তার পরে নির্বাচন, এবং সেটা সেই ধারাবাহিকতায় গেছে। এখন যদি বিএনপি সবাই যদি এই জায়গায় যদি মোটামুটি একমত হয়, তাহলে ফেব্রুয়ারিতে তো ইলেকশন, জানুয়ারি তো হোক ইলেকশন, আমাদের তো বিরোধিতা নেই। আমরা চাই, আমরাও মনে করি ইলেকশন না হলে একটা বড় সংকট তৈরি হবে। দেশের মানুষ গণভোটের মাধ্যমে ঐক্যমত্য কমিশনকে সাপোর্ট দিবে নাকি দিবে না, তারা যে প্রপোজাল দিয়েছে সেটা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ হ্যাঁ না ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে। আমি কি ঐক্যমত্য কমিশনের প্রপোজাল ইলেকশনের দিনে গণভোট হতে পারে, সেটা হতে পারে, সেই ক্ষেত্র নিয়ে আমরা লিজিট না, আমরা বলছি না যে আগেই হইতে হবে, আমরা লিজিট না, এটা আলোচনার সাপেক্ষে এটা হতে পারে। কিন্তু নির্বাচনটাও সময় মতো হওয়া দরকার, সংস্কার এবং বিচারগুলো হওয়া দরকার, ধারাবাহিকভাবে থাকা দরকার। আমাদের কাছে মেইন একেবারে প্রধান এজেন্ডা হচ্ছে সংস্কারগুলো নিশ্চিত করা, আর এই সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া আমাদের কাছে। আর বাইরের কাছে মেইন এবং একমাত্র ইয়ে হচ্ছে নির্বাচনটা হয়ে যাওয়া, যে কোনো ভাবে সংস্কার হোক না হোক, এই আপনার বিচার হোক না হোক, বিএনপিও চায় হোক না হোক, এখন এই সময়ের মধ্যে হোক না হোক নির্বাচন হয়ে যাক, মানে একটা সময় নির্বাচনটাই হইতে হবে। জরুরি, একটা স্থিতিশীল দেশের জন্য তো নির্বাচন জরুরি। আমি মনে করি নির্বাচনের একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বাংলাদেশে সবার আগে এই মৌলিক সংস্কারগুলো সবচাইতে জরুরি। ইলেকশনটাও জরুরি, তবে তার সাথে বেশি দীর্ঘমেয়াদ করবেন। দীর্ঘমেয়াদের আগে দেশটারই যদি 12টা, যেই দেশের জন্য আপনি করবেন ওই দেশের চিন্তা আপনি করছেন না, আপনি দীর্ঘমেয়াদী শান্তি চাচ্ছেন। কিন্তু আপনার যে নিজেদের ফুতলা হয়ে গেছে অলরেডি, ফ্যাসিবাদ যে আবার অর্ধেক ফিরে আইছে, বাকি অর্ধেক ফিরে আসবে, আপনার চামড়া রাখবেন, আমার চামড়া রাখবেন, আর দেশের 12টা বাজাই দিবে, ওই চিন্তা করতেছেন না আপনি। দীর্ঘমেয়াদী সংস্কারের এই ধারাবাহিকতা থেকে গেলে ফ্যাসিবাদ এমনিতেই ফিরে আসবে। সংস্কারগুলো নিশ্চিত না হলে অলরেডি অর্ধেক ফিরে আসছে, সংস্কারগুলো নিশ্চিত না হলে আমিও ফ্যাসিবাদ হয়ে যাব, বাবু ভাইরাও ফ্যাসিবাদ হবে, সবাই ফ্যাসিস্ট হতে বাধ্য হবে। আপনি তো ক্ষমতায় যাবেন, আপনি যে কথা বলতেছেন মানুষ আপনাকে বাধ্য হবে। কিন্তু আমি মনে করি বিশ্বাস করেন না যে আপনাকে ভোট দিবে, এই ভরসায় আস্থা না নাই। নিশ্চিত হলে কেউ ফ্যাসিস্ট হইতে পারবে না। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই। শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntv.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।